আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আগের সরকার কখনোই সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি উল্লেখ করে সবাইকে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে এসব বলেন তিনি। বলেন ৩-০ বিশ্ববিদ্যালয় করতে চাইলেও বিগত সরকার অনুমোদন দেয়নি। তরুণদের ও দারিদ্র মানুষজনের স্বপ্ন বাস্তবায়নে ইউনূস সেন্টার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ২ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনূস সেন্টার। Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. But we were not allowed to hold this. So this is the first time we are holding Social Business Day in this facility. We spend a lot of money, a lot of energy, a lot of time behind it to design things how it should be because it's our dream thing. ঈদুল আজহার পর প্রায় ৩ সপ্তাহ ধরে বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। এ সময় বেশিরভাগ মিনিকেট চালের দাম ৫ থেকে ৬ টাকা বেড়েছে, যার প্রভাবে অন্যান্য চালের দামও বেড়েছে প্রায় ২ টাকা। এছাড়া বাড়তি সবজির বাজারও। সপ্তাহের বাজার দর জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, আজকের বাজারে চালের দাম কেমন দেখতে পাচ্ছেন, আর অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়েই বা কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। কোরবানির ঈদের ছুটির পর থেকেই কিন্তু হঠাৎ করে চালের বাজারে ঊর্ধ্বগতি, যেটি আমরা দেখতে পেয়েছিলাম কোরবানির ঈদের আগ দিয়ে কিন্তু একটি বাড়তি প্রবণতা ছিল। তবে আশা করা হচ্ছিল যে বড় মৌসুমের যে ধান রয়েছে সেটি বাজারে আসলে বা বড় ধানের যে নতুন চাল সেটি বাজারে আসলে দাম কমে যাবে, কিন্তু তার ক্ষেত্রে আমরা উল্টো প্রবণতা দেখতে পাচ্ছি। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঈদের পর থেকে গত এই ৩ সপ্তাহে সবচেয়ে বেশি চালের যে দামটি বেড়েছে সেটি হচ্ছে গিয়ে মিনিকেট চাউল। যেহেতু সরু চালটি বেশি বিক্রি করা হয় প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে, এই চালটি কেজি প্রতি প্রায় ৬ থেকে ৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং মানভেদে কোনো কোনো ক্ষেত্রে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং সরু চালের পাশাপাশি মাঝারি এবং মোটা যে চাউলগুলো রয়েছে সেগুলোও কিন্তু মাঝারি চালের ক্ষেত্রে ৩ থেকে ৪ টাকা এবং মোটা চাউল ২ থেকে ৩ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু বাজারে এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন, যেহেতু ধানের সংগ্রহের কোনো ঘাটতি নেই এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ধানের চালের যে সরবরাহ সেটিও কিন্তু রয়েছে, তারপরে তাদেরকে বাড়তি দামে যেহেতু চাল ক্রয় করতে হচ্ছে তার ফলে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এর কারণ হিসেবে তারা একটি কারণেই বলছেন, মিল পর্যায়ে যারা রয়েছেন তাদের এবং কোম্পানিগুলোর একটি যৌথ কারসাজি বা সিন্ডিকেটের কারণে মূলত এই চাল তারা বেশি দামে তাদের কিনতে হচ্ছে, তারা বেশি দামে ধান ক্রয় করার কথা বলছেন, যার ফলে কিন্তু বাজারে চালের দাম বেড়েছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে সেগুলো কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তো সব মিলে এখন মতো এই ছিল আমার কাছে আজকে শুক্রবার ছুটির দিনের বাজার দরের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। অন্তর্বর্তী সরকারের দায় কোনো রাজনৈতিক দলের কাছে নয়, দেশের মানুষ ও জুলাই যোদ্ধাদের কাছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সকালে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে প্রহসন উল্লেখ করে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ৩৬শে জুলাই, ৫ই আগস্ট, তারপরে ৮ই আগস্ট আসলো কোত্থেকে? মানে এই বুদ্ধি ডক্টর ইউনূস সাহেবকে কে দিয়েছে? ৮ই আগস্ট আসছে কোত্থেকে? আপনারা নিজেরাও ৮ই আগস্ট নামে কোনোদিন জানেন? আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত ১০ মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে? দিবস হবে একটা, ঐতিহাসিক ৩৬শে জুলাই তথা ৫ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না, ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে।
খুলনায় রেলের জমি দখল করে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। পথ পরিবর্তনের পর একটি চক্র দখল উৎসবে মেতে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। কেউ কেউ বলছেন শেখ পরিবার আত্মগোপনে গেলেও তাদের লোকজন স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের ম্যানেজ করে এসব করছে। খুলনার বর্ষিয়ান রাজনীতিবিদরাও ক্ষুব্ধ এমন কর্মকাণ্ডে। রেলওয়ে বলছে তারা দ্রুত অভিযান চালাবেন। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। 5 আগস্টের পর স্বৈরাচারের পতন হলে আত্মগোপনে চলে যায় তাদের দোসররা। খুলনার চিত্র কিন্তু পাল্টায়নি। খুলনার শেখবাড়ির আশীর্বাদ পুষ্টরা খোলস পাল্টে মিশে যাচ্ছে অন্যান্য দলের সাথে। নতুন করে শুরু করেছে তাদের কর্মকাণ্ড। লোকচক্ষুর আড়ালে জমি দখলের অভিনব পদ্ধতি। খুলনা যশোর রোডের পার হাউস মোড়ে রেলের জমির উপর প্রথমে রাজনৈতিক দলের বিশাল বিলবোর্ড টাঙানো হয়, আর পেছনে চলছে জমি দখল করে মার্কেট নির্মাণ। এছাড়া রেলের জমির উপর তৈরি করা হচ্ছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সবকিছু হচ্ছে প্রকাশ্যে, দেখার যেন কেউ নেই। কোয়ার্টারের সামনে কিন্তু লিস্ট দেওয়ার এখতিয়ার নেই। তারপরে এরা কিভাবে এখতিয়ার পাবে, কোয়ার্টারগুলো উঠেছে তারাই জানে কোন আইনে উঠেছে। এখানে কোনো দোকানপাট ছিল না, তারপর ওই বাজা উঠেছে, ওই যেভাবে উঠেছে। এই 2002 সালে কেডিএ ও রেলের যৌথ অভিযানে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। এবার সেই জায়গায় বালু ফেলে ভরাট করে নতুন করে মার্কেট নির্মাণ শুরু হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা। শেখবাড়ির হয়ে সেই মাসুলি চালাচ্ছে, পিছনে আবার আর এক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। পাটাতন চেঞ্জ হয়েছে, যাতাই তো তার চেয়ে আরো ব্যাপারে আরো বেশি চাঁদাবাজি হচ্ছে। এরকমের অপকর্ম, এরকমের তুগলকি কাণ্ড আমরা দেখতে চাই না। অসাধু কর্মকর্তারা যদি এর সঙ্গে জড়িত থাকেন, আছেন নিশ্চয়ই, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। দখল বাণিজ্য ভয়াবহ আখ্যা দিয়ে দ্রুত যৌথ বাহিনীর অভিযানের দাবি সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর। যে দখল করবে, যে সরকারি সম্পদ বিনা অনুমতিতে গ্রহণ করবে এবং তা নিয়ে বেচাকেনা করবে, সেই মার্কেট তো অবৈধ। এইগুলো ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। এই সমস্ত লোক যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, পলিটিক্সকে হাতিয়ার ব্যবহার করছে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে নিষ্ক্রিয় করতে হবে। এই ব্যাপারে আমার জানা নাই। আমরা ওখানে উচ্ছেদে গেছিলাম, ডিসি মহোদয় একজন ম্যাজিস্ট্রেট দিয়েছিল, তারপর আমাদের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মহোদয় ভিডিও ছিল, কিন্তু ওই দিন চলে আসছে। বর্তমানে দখল প্রক্রিয়া দেখে নগরবাসী মনে করছেন নতুন করে সেই এরশাদ শিকদারের আবির্ভাব হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মৌলভীবাজারের 2 সীমান্ত দিয়ে গতকালও পুশিন করা হয়েছে অন্তত 25 জনকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট SM উমেদ আলী। উমেদ, সীমান্তে পুশিন ও বিজিবির নজরদারি সম্পর্কে জানাবেন আমাদের। মালিয়া, আসলে আপনি যেমনটি বলছেন, মৌলভীবাজার জেলার 7টি উপজেলার মধ্যে 5টি উপজেলা পড়েছে সীমান্তবর্তী এলাকায়, এবং এর তবে ভারতীয় বিএসএফ গত 1 মাস থেকে থেমে থেমে তারা পুশিন করছে। আমরা আজও সকালে যেটা জেনেছি, মানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে 10 জন নারী শিশুকে পুশিন করেছে বিএসএফ। তাদের সাথে স্থানীয়রা যেটি কথা বলেছেন সেই অনুযায়ী আমরা যেটা জেনেছি যে তাদেরকে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে প্রায় 1 সপ্তাহ অধিক সময় থেকে। তারপর গভীর রাতে এখানে পুশিন করেছে। একই অবস্থায় বিভিন্ন সীমান্ত দিয়ে এভাবে বিএসএফ পুশিন করছে। গতকালকের যে কথাটি আপনি বলেছেন, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ দিয়ে 25 জন, তাদের সাথেও আমরা যে কথাটা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, সীমান্তের ওপারে প্রায় 1000 খানেক বাংলাদেশি নাগরিক, তারা সেখানে বিএসএফ ক্যাম্প এবং ওখানকার ভারতীয় স্কুল, প্রাইমারি স্কুলে তাদেরকে আটকে রাখা হয়েছে, এবং কিছুদিন পর তারা কিছু করে তারা পুশিন করছে বাংলাদেশ ভিতর দিয়ে। এবং তারা যেটি বলেছেন, এখানে মানবতর তারা জীবনযাপন করছেন এবং খাওয়া দাওয়াতে অত্যন্তভাবে তারা কষ্টকর অবস্থায় আছেন। তো এই অবস্থা আমাদের সীমান্তবর্তী এলাকায় যে 272 কিলোমিটার এলাকা জুড়ে এই অবস্থা বিরাজ করছে। মালিহা,
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।